এ পর্যায়ে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার মোহাম্মদ সাবুজ মিয়া আমাদের নাক্স ভূমিকা সম্পর্কে আমাদের ক্লাস নেবেন। হোমিওপ্যাথিক স্টাডি গ্রুপ মঠবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকে 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় নাক্স ভূমিকা রাখা হয়েছে। আপনারা সবাই জানেন it's one of the biggest medicine in homeopathic medical science and it's called the biggest polycrest, সবচেয়ে বড় পলিক্রেস্ট, যেটা মানে প্রতিনিয়তই আমরা ব্যবহার করে থাকি। নাক্স ভূমিকা অনেক বড় একটি মেডিসিন যেহেতু, সেজন্য এর কম্পারেটিভ যে স্টাডিটা আছে, আমরা আশা করি নেক্সট ক্লাসে কম্পারেটিভ স্টাডি করব। আমি নাক্স ভূমিকার একটা ওভারঅল চিত্র আপনাদের একটা দেওয়ার চেষ্টা করছি সংক্ষেপে, যে কোন রুগীগুলো সাধারণত নাক্স ভূমিকার মধ্যে আসে। এরপরে পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো নাক্স ভূমিকা আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে, যত আমরা আধুনিক হচ্ছি, যত আমাদের জীবনযাত্রার ব্যস্ততা বেড়ে যাচ্ছে, যত আমরা শারীরিক পরিশ্রমবিহীন এক ঘরে বসে, এক অফিসে বসে, এক জায়গায় বসে বা একই পরিবেশে দিনের পর দিন কাজ করতে 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 যখন আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছি, সেই ধরনের যারা রুগী আছি আমরা, তাদের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। আমরা যারা মাঠে ঘাটে কাজ করছি, শারীরিক পরিশ্রম করছি, আমরা যারা গায়ে খেটে কাজ করছি, আমরা যারা কৃষক আছি, আমাদের জন্য নাক্স ভূমিকা খুব একটা মেডিসিন না। নাক্স ভূমিকা মেডিসিন হচ্ছে আমরা যারা একটা অফিসে বসে সারাদিন কাজ করছি, সকাল 8টার সময় এসে অফিস শুরু করছি, 10টায় বের হচ্ছি, আবার পরের দিন এসে আবার কাজ শুরু করছি, একই রুটিন যারা কাজ করছি, যেমন বিশেষ করে ব্যাংকের ম্যানেজার, তারপরে আপনি যারা দলিল দস্তাবেজ নিয়ে কাজ করেন একই জায়গায় ঘিঞ্জি একটা পরিবেশের মধ্যে বসে, তাদের জন্য। এবং বর্তমান সমাজে এই নাক্স ভূমিকা বড় একটা মেডিসিন হচ্ছে ডাক্তারদের, বিশেষ করে দ্য ডক্টরস হু আর ভেরি বিজি। আমি এমন অনেক ডাক্তার দেখেছি যাদের শিডিউল দেওয়া থাকে মঠবাড়িয়ায় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, পাথরঘাটাতে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এরপর আবার বরগুনায় গিয়ে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, এরপর আবার ডায়াগনস্টিক সেন্টারে। মানে এত তাদের ব্যস্ততা, এত তাদের ব্রেইনের মানে উপরে চাপ, এত তাদের লেখালেখি, তাদের বাইরের জীবন চিন্তা করার তাদের কোনো সুযোগ নেই। শুধু তাদের চিন্তা হচ্ছে কোন মেডিসিন প্রেসক্রাইব করতে হবে, কোন মেডিসিন কতদিন দিতে হবে, কোথায় যেতে হবে, কোন ডায়াগনস্টিক সেন্টারে, আজকে কয়জন রুগী দেখলাম, সেই রুগী দেখা শেষে কত টাকা হলো, এইসের সাথে মিলানো। মানে এই যে একটা মানসিক একটা চাপ, এই চাপের ফলে তাদের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়, তাদের জন্য হচ্ছে এই নাক্স মেডিসিন। আমরা যারা চিকিৎসক রয়েছি বলতে পারেন আমাদের জন্যও নাক্স মেডিসিন। আমাদের ব্যস্ততা কিন্তু একই রকমের। আমাদের এই রুগী নিয়ে চিন্তা করতে হয়, এই রেপার্টরি নিয়ে বসতে হয়, এই অর্গানো নিয়ে বসতে হয়, অথবা ওই 3-4টা মেডিসিন আমরা মিলিয়ে জগা খিচুড়ি করে যেভাবেই দেই, সেজন্য আমাদের চিন্তা করতে হয়, ক্লাস নিয়ে চিন্তা করতে হয়। আমি আমার কথা বলি, এত ব্যস্ততা, এই ক্লাস নিয়ে ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, তারপরে রুগী দেখার ব্যস্ততা, হাসপাতালের ব্যস্ততা, নিজের ব্যক্তিগত কিছু কাজ আছে, এই সব কাজ করতে গিয়ে তখন আমি কি হচ্ছি, খুব মানসিকভাবে ব্যস্ততার কারণে এমন একটা অবস্থায় চলে গেছি, আমার মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসছে, যেটা এই নাক্স ভূমিকার একটা বড় সিমটম, ইরিটেবিলিটি। খিটখিটে ভাব আসলে কি হয়, পড়তেছি আজকে ক্লাস আছে 7:30টায় ক্লাস, সারাদিন এত ব্যস্ততায় কিছু করা হয়নি। আমি রিয়েল ফ্যাক্টটাই বলছি, এই শুক্রবার তো ক্লাস আছে, কি করতে হবে, অনেক, মাত্র হাতে সময় একটা দিন, খুব দ্রুত কালকে সব কাজটা শেষ করে দুপুরে গিয়ে বসলাম, খাবার পরে বসলাম একটু বই নিয়ে, কি করা যায় একটু নেটে বসলাম, পড়লাম, অনেক কিছু পড়লাম, পড়তে সময় হয়ে গেছে আসরের। এর মধ্যে রুগী আসছে, রুগী দেখছি, মাথায় টেনশন, কিছু নোট করা হয় নাই, কি গিয়ে বলবো। রুগী আসার পরে রুগী দেখা শেষ করলাম, এর মধ্যে বাচ্চা দৌড়েই আসে, বাপি গাড়ি চালাবো, তুমি এইটা খেলো আমার সাথে, ওইটা খেলো, সব মিলিয়ে এমন একটা অবস্থা। রাতে নামাজের সময় আসছে, নামাজ পড়তে হবে, এমন করতে করতে
আমার তো এই ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, ওদিকে আমার খেতে হবে, খাওয়ার জন্য সময় পাচ্ছি না। হয়তো এসে আমার কানের দ্বার বলছে, কি করো সারাদিন এত পড়াশোনা, কি হয়েছে তোমার, হ্যাঁ এই বাচ্চাটার একটু সময় দিবে সেটা করো না, আমাকে একটু সময় দিবে সেটা করো না। কিন্তু আমার মাথায় বিভিন্ন টেনশন, দিলাম তাকে, আরে যাও তুমি এখান থেকে, এত ব্যস্ততার মধ্যে তুমি আসো তোমার খাওয়া নিয়ে। আমি আমার নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না। নাওয়া খাওয়ার সময় যেহেতু আমি পাচ্ছি না, আমার মধ্যে কিছু পেটের গোলযোগ হবে, আমার মধ্যে কিছু পেটের গোলযোগ হবে, ইনডাইজেশন হবে। এই পড়াশোনা করতে করতে রাত যখন যত গভীর হবে, আমার টেনশন তত বাড়বে, আমার শারীরিক অবস্থা তত খারাপের দিকে যাবে। তাহলে এই যে একটা অবস্থা, এগুলো কিন্তু সব নাক্স ভূমিকাকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তাহলে নাক্স ভূমিকা ওইসব রোগীদের জন্য যারা কুল, কাম, ভেরি রিল্যাক্স, তাদের জন্য নাক্স ভূমিকা না। নাক্স ভূমিকা ওইসব রোগী মানে পেশেন্টদের জন্য ভেরি বিজি ইন দেয়ার ওয়ার্কস, এবং সেই ওয়ার্কটা অবশ্যই কি মানে একটা ডেইলি রুটিনের মধ্যে, তার মধ্যে কোনো ভার্সেটাইলিটি নাই, তার মধ্যে কোনো মানে ওখানে থাক শব্দ হয় কি, আচ্ছা আমি এটা একটু রাখছেন। যাই হোক, তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনার নাক্স ভূমিকা ব্যবহার করতে পারেন। নাক্স ভূমিকা মধ্যে তো অ্যাঙ্গার তো আছেই, তাহলে অ্যাঙ্গারটা তাদের মধ্যে কিভাবে আসে সেটা তো বললামই। এই যে কাজের যে তার একটা চাপ, কাজের প্রতি যে তার একটা মানে প্রেশার বা কাজ নিয়ে যে একটা চিন্তা, এটা থেকে তার মধ্যে আস্তে আস্তে এই খিটখিটে ভাবটা চলে আসে। যাই হোক, তো এর দৈনন্দিন যত কিছু আছে তার চিন্তাভাবনা সব কিছুই তার কাজকে নিয়ে সে এই কাজের প্রতি তার এত ব্যস্ততা বা কাজকে এত সময় দেওয়াটার কারণ কি? মূল কারণটাই হচ্ছে তার মধ্যে একটা অ্যাম্বিশাস কাজ করে, তার মধ্যে একটা বড় হওয়ার, অর্থনৈতিকভাবে বলেন বা যে কোনো জায়গায় গিয়ে তা জিতে আসা বা অন্য একজনকে হারিয়ে দেওয়া, এই যে একটা তার মধ্যে একটা চাহিদা, এইটার কারণেই বা যেভাবেই বলেন এটার কারণেই কিন্তু তার এই কাজের প্রতি এত ব্যস্ততাটা চলে আসে। কারণ এটা সবাই, আমি জানি না কেউ করে, কিন্তু আমি তো চাই আমি যখন কালকে শুক্রবার ক্লাসে গিয়ে একটা ডিসক্রিপ মেডিসিনে আলোচনা করব, আমার আলোচনাটা যেন সবার চেয়ে ভালো হয়, সেজন্য আমাকে 5টা বই ঘাটতে হবে, 10টা বই ঘাটতে হবে। এই ভিতল কাজ কী বলছে, এই এনসি ঘোষ কী বলছে, নরেন্দ্রনাথ কী বলছে, তারপরে ফ্যারিংটন কী বলছে, তার বই থেকে 2-4টা এভাবে এই যে টেনশনটা, এটাই কিন্তু নাক্স। এই টেনশনটা যার মধ্যে নাই সে কিন্তু নাক্স নয়। তাহলে প্রথমে তার মধ্যে ইরিটেবিলিটি আসে, ইরিটেবিলিটি থেকে আস্তে আস্তে তার মধ্যে অ্যাঙ্গার আসে, অ্যাঙ্গার থেকে তার মধ্যে ক্রোধ আসে, এবং ক্রোধ থেকে বিভিন্ন ধরনের অকারেন্স, ভায়োলেন্স পরিস্থিতি তার মধ্যে চলে আসে। এই যে আমি বললাম, হয়তো ওয়াইফকে একটা ধমকি দিলাম বা হয়তো গিয়ে খেতে বসছি, এমনও হয় আমিও যখন খাই কিছু জিনিস, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের কথাও বলছি, যখন খাচ্ছি হয়তো মোবাইলটা পাশে এরকম করছি, দেখছি পৃষ্ঠে উল্টাচ্ছি, খাচ্ছি, তখন হয়তো সে কিছু বলে বসলো, মানে এত রাগ হয় মাঝে মধ্যে, মন চায় যেন মোবাইল সব ভেঙে ফেলি। রিয়েল সিচুয়েশন, আমিও কিন্তু অন কাইন্ড অফ নাক্সের রুগী হয়ে গেছি অলরেডি। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে আমি চাই তো সমাজে একটু ভালোভাবে প্রতিষ্ঠিত হইতে, আমি চাই একটু ভালো থাকতে, তাই না? এই যে ভালো থাকে, এই যে প্রতিষ্ঠিত হয়, এই যে অ্যাম্বিশন, এই অ্যাম্বিশনটাই কিন্তু এই আস্তে আস্তে একটা শান্ত শিষ্ট একটা ছেলেকে আস্তে আস্তে নাক্সের রুগীতে ধীরে ধীরে পরিণত করে ফেলে। আচ্ছা, এরপরে আপনি কম্পিটিশনটা কিন্তু নাক্সের রুগীর খুব বিশাল একটা ফ্যাক্টর। কম্পিটিশন, সে ভালো ডাক্তার হওয়ার কম্পিটিশন, ভালো ছাত্র হওয়ার কম্পিটিশন, ভালো শিক্ষক হওয়ার কম্পিটিশন, যত ধরনের কম্পিটিশন আছে, হ্যাঁ যত ধরনের কম্পিটিশন আছে, সে তাতে ফার্স্ট হতে চায়, জয়ী হতে চায়, জিতে আসতে চায়, প্রথম দিকে থাকতে চায়। ড্রাইভিং করতে যাচ্ছে, পাশে লেন দিয়ে অন্য একটা গাড়ি যাচ্ছে, সে এই লেনে যাচ্ছে, ও আমার আগে যাচ্ছে, দিলাম অ্যাক্সিলারেটর বাড়িয়ে, যত তাড়াতাড়ি যাচ্ছে ওকে আমার পিছনে ফেলতে হবে। এই যে মনোবৃত্তি, সকালবেলা হাঁটতে যাচ্ছে, জগিং করতে যাচ্ছে, সমবয়সী একটাকে দেখতেছে, ও হাসছে, ও আমার আগে যাচ্ছে, আমার স্পিডও আমি বাড়িয়ে দিলাম। এই যে তার সব ক্ষেত্রে দেখবেন যে একটা কম্পিটিশন কিন্তু তার মধ্যে কাজ করে। এরপরে আপনি
এই ধরনের যখন বিভিন্ন কাজের মধ্যে তার একটা কম্পিটিশননেস থাকে, তারপরে তার মধ্যে অ্যাঙ্গার কাজ করে বা ইরিটেবিলিটি কাজ করে, এই সব রুগীরা সাধারণত তাদের স্ট্যামিনাকে বা তাদের শারীরিক শক্তিকে, এগুলো কাজ করতে তো শক্তি লাগে, গায়ের লাগুক মনের লাগুক সব দিক দিকেই তো লাগে, তাই না? নাহলে তো পারে না, শুধু পানি খেয়ে তো হবে না। তখন তার মধ্যে বিভিন্ন ধরনের চাহিদা তৈরি হয়, কীভাবে নিজেকে বুস্ট আপ করে রাখা যায়। সেই বুস্ট আপ করার জন্য চা, কফি, যত কিছু আছে সব কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ঢুকে যেতে পারে। আর এগুলো যখন তার মধ্যে ঢুকে যায় তখন তার মধ্যে এই জাতীয় যে রোগগুলো আছে সেগুলো তার মধ্যে খুব সহজেই বাসা বেঁধতে পারে, এবং সেখান থেকে আপনার ইনডাইজেশন, কনস্টিপেশন, পাইলস, হেমোরয়েডস, তারপরে আপনার কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস মানে গ্যাস্ট্রিকের সমস্যা যেটাকে বলা হয়, তারপরে আপনার এই ব্রেন ফাগ, ফাস্টনেস, অনেক সময় অজ্ঞানও হয়ে যায়। এই দুর্বলতার কারণেই কিন্তু অনেক সময় সে অজ্ঞানও হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে নাক্স ভূমিকা মোটামুটি আপনাদের একটু মোটামুটি তো চিনতে পাচ্ছেন যে নাক্স আসলে কোন রুগীগুলো নাক্সের মধ্যে হ্যাঁ চলে আসে। আচ্ছা, এরপর নাক্সের চিলড্রেনের ক্ষেত্রে কেমন? একই কথা। নাক্সের এই যে বড় মানুষের ক্ষেত্রে যে ধরনের নাক্সের বাচ্চাদের মধ্যেও দেখবেন সেই ধরনের একটা প্রবণতা আছে। এই সব বাচ্চারা ওই ক্যামোমিলার বাচ্চার মতোই অনেকটা দেখা যায় ইরিটেট, তারা ক্যামোমিলার বাচ্চাদের মতোই অনেকটা ইরিটেট। এই ইরিটেবিলিটি থেকেই, এই কম্পিটিশননেস থেকেই তার পরীক্ষায় প্রথম হওয়ার একটা জেদ বা প্রথম হওয়ার একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়। কিন্তু হ্যাঁ হ্যাঁ মোবাইল আসক্ত হওয়া, এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু চলে আসে। বিশেষ করে পরীক্ষায় বাচ্চারা দেখবেন যে বাচ্চা ফার্স্ট হইতে চায় খুব, আবার ফার্স্ট হইতেই হবে, তার ওই বাবা মার পড়াশোনার কিন্তু তাকে বলতে হয় না। সেই বাচ্চাদের যে বাচ্চা তো বাবা তুমি গিয়ে পড়তে বসো, তোমাকে কিন্তু এটা পড়তে হবে, এই বাচ্চাদের মধ্যেই কিন্তু একটা মানে সেলফ যে মানে উইল, নিজে থেকেই পড়ার যে এটা কিন্তু তার মধ্যে চলে আসে। সে নিজে থেকেই গিয়ে বসবে, সে খুব সকালবেলা উঠে একেবারে মুখ টুক ধুয়ে বই নিয়ে বসবে, কারণ তার মাথায় টেনশন যে ওই সাদেককে পিছনে ফেলাইতে হবে, সাদেক সবসময় ফার্স্ট হয় কিন্তু ওরা এইবার পরীক্ষায় ফার্স্ট হতে হবে। এই যে তার মধ্যে একটা এটা কিন্তু খুব এই নাক্সের বাচ্চাদের মধ্যে কাজ করে। এরপরে নাক্সের বাচ্চাদের মধ্যে কি ঈর্ষা প্রবণতা কাজ করে। সেই ঈর্ষা প্রবণতা থেকেও কিন্তু সে এই পরীক্ষায় ফার্স্ট হওয়া বা তার মধ্যে হিংসা কাজ করে। এই পরীক্ষায় ফার্স্ট হওয়া, একটা উদাহরণ দিয়ে আপনি সব জায়গায় যেতে পারেন। তার মধ্যে হিংসা কাজ করে, ও কেন ফার্স্ট হয়, আমি কেন পারি না, আমাকেও ফার্স্ট হইতে হবে। ওর ঈর্ষা যে ও এই কাজটা করছে, আমি কেন পারি না, আমাকেও এটা পারতে হবে, এটা আমাকে পারতে হবে। এই যে একটা মানে টেন্ডেন্সি, এই যে একটা টেন্ডেন্সি তাদের মধ্যে, এই ধরনের রুগীরা বাচ্চারা নাক্সের বাচ্চা। এরপরে ঈর্ষার ক্ষেত্রে অনেক সময় এই বাচ্চারা দেখা যায় বাবা মায়ের উপর অনেক সময় ঈর্ষা করে। বাবা মায়ের উপরে তাদের বাবা মায়ের প্রতি তাদের একটা ক্রোধ তৈরি হয়, একটা ক্ষোভ তৈরি হয় এই ধরনের বাচ্চারা। হ্যাঁ, মনে মনে অনেক সময় চিন্তা করে যে বিশেষ করে সেম সেক্সের যে বাচ্চারা আছে, মেয়ে হলে মায়ের প্রতি এবং বাবা হলে ছেলে হলে বাবার প্রতি একটু এই সমস্যাটা একটু বেশি থাকে। তো ছেলে যদি হয় তাহলে বাবার প্রতি এবং মেয়ে হলে মায়ের প্রতি একটু এই ঈর্ষা বা ক্রোধ যাই বলেন এটা বেশি কাজ করে। দেখা যায় যে মা একটা ভালো ড্রেস পরছে, ও মনে মনে একটা ভালো ড্রেস পরার একটা আকাঙ্ক্ষা ওর মধ্যে তৈরি হয়, কিন্তু যদি সেটা এক্সপ্রেস করে মা যদি বা বাবা যদি সেটার ক্ষেত্রে ডিনাই করে, তখন কিন্তু তাকে একটা খারাপ কথা বলতেও সে দ্বিধা করে না। নাক্সের রুগীগুলো এ ধরনের অনেক সময় হয়ে যায়। তাহলে আমরা ওইখানে যখন আমাদের স্টাডি সেন্টার ছিল তখন কিন্তু আমরা ওই হিপারসালভ করেছিলাম। হিপারসালভের মধ্যে এবং নাক্সের মধ্যে কিন্তু অনেক লক্ষণের মিল আছে। অনেক জায়গায় দেখবেন হিপারসালভ এবং নাক্সের মধ্যে অনেক কিছু মিল আছে। তো নাক্স হিপারসালভের চেয়ে একটু মানে হিপারসালভ আরও বেশি ডিস্ট্রাকটিভ, উগ্রতা অনেক বেশি, উগ্রতা বেশি নাক্সের চেয়ে। নাক্স হিপারসালভের চেয়ে একটু কম উগ্র। যাই হোক, তো নাক্স এই মোটামুটি একটা নাক্সের ওভারভিউ। আপনারা নাক্স মেডিসিন আরও একটু যদি নিজেরা বাসায় একটু কয়েকটা বই একটু ঘাটাঘাটি করেন
তাহলে নাক সম্পর্কে আরও একটু ভালো একটা ধারণা আপনারা পাবেন বলে আমি আশা করি। এখন আমি শেষ করার আগে নাক্সের একটু ক্রুড ফর্মে নাক্স ইউজ নিয়ে একটু কথা বলতে চাই। আমরা যে এতক্ষণ যে কথা বললাম যে আপনারা কোন রুগীতে নাক্স ব্যবহার করবেন, এগুলো কিন্তু আমরা সবাই বলছি পটেন্টাইজ মেডিসিন নিয়ে। 50 মিলিসিমাল বলেন বা সেন্টিসিমাল বলেন বা ডেসিমাল বলেন, সেক্ষেত্রে আমরা সাধারণত ইন জেনারেল আলোচনা করি আপনার ডাইলিউশন 6C থেকে শুরু করে এর উপরেরগুলো বা 3Xও আপনি ধরতে পারেন। 3X থেকে তার উপরের যে পাওয়ারগুলো আছে এগুলো নিয়ে আমরা মূলত ওভারঅল আমরা আলোচনা করি। কিন্তু আমরা তো মাদারও ব্যবহার করে থাকি, তাই না? মাদার তো আমার চেম্বারও অনেকগুলো মাদার আছে, আপনাদের সবার চেম্বারেই মাদার আছে। তাহলে কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের মাদার ব্যবহারের ক্ষেত্রে একটু অবশ্যই সতর্ক হতে হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে নাক্স, যেটার মাদার ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে। কারণ নাক্স একটা প্ল্যান্ট সোর্স বা ভেজিটেবল সোর্স। এই নাক্সের মধ্যে স্ট্রিকনিন আছে আর ব্রুসিন আছে। স্ট্রিকনিন আর ব্রুসিন এই দুইটা অ্যালকালয়েড আপনারা জানেন খুব বিষাক্ত। যেমন আমরা ওই ব্লেডোনার ক্ষেত্রে দেখেছিলাম, ঠিক এরকম এই নাক্সেও যে অ্যালকালয়েড আছে এই দুইটা কিন্তু খুবই বিষাক্ত। এই জন্য আমাদের অনেকেরই আমরা ওই যে নাক্স মাদার দিয়ে থাকি খুব খাওয়ার জন্য, কিন্তু এটা আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। কারণ নাক্সের মধ্যে যে অ্যালকালয়েড থাকে ব্রুসিন এবং স্ট্রিকনিন, এই দুটো বিষাক্ত এবং এর যদি 1 গ্রাম বা 2 গ্রাম পরিমাণে আমি যতটুকু দেখেছি 60 to 90 মিলিগ্রামের মতো আপনার থাকে পয়জনাস এলিমেন্টস থাকে। তাহলে এটা যদি কেউ সেবন করে তাহলে তার শরীরে বিষক্রিয়া হতে পারে এবং বিষক্রিয়ার ফলে এটা তার ব্রেনে এফেক্ট করে এবং সেই ব্রেনে এফেক্ট করার ফলে তার যে মাসেল আছে সেই মাসেল কন্ট্রাকশন হয় খিঁচুনি হতে পারে এবং খিঁচুনি থেকে তার কিন্তু মৃত্যু হতে পারে। সেই জন্য আপনারা নাক্সের মাদার যখন ব্যবহার করবেন তখন একটু সতর্ক থাকবেন। নাক্সের মাদার যদি একান্ত ব্যবহার করেন তাহলে অন্তত গর্ভবতী দুগ্ধদানকারী মা এদের ক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। গর্ভবতী এবং দুগ্ধদানকারী মা যারা আছেন এদের ক্ষেত্রে নাক্স মাদারটা বা নিম্ন পটেন্সিতে নাক্স ব্যবহার সতর্ক থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন হচ্ছে যে যারা লিভারের রুগী, যাদের লিভার সিরোসিস বলেন, তারপরে লিভার ক্যান্সার বা লিভারের যে কোনো ধরনের সমস্যাই বলেন, আপনি যদি জানেন যে এই লোকটার লিভারের সমস্যা আছে, এটা লিভারের রুগী, তাদের ক্ষেত্রে অবশ্যই নাক্স নিম্ন পটেন্সি বিশেষ করে মাদার এটা ব্যবহারে অবশ্যই সতর্ক থাকবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা যদি হয় আমরা নাক্সের কম্পারেটিভ স্টাডি নিয়ে আলোচনা করব। আর আমি ওই রেপার্টরিতে গেলাম না, কারণ রেপার্টরির জন্য আমাদের এই স্যার আছে, যেহেতু অনলাইন হচ্ছে, স্যার রেপার্টরির বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, নাক্সের রেপার্টরিতে কোন লক্ষণ কীভাবে আছে। তো ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।